স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমার বিশ্বাস তারা শূন্যতার মাঝে দুনিয়া ত্যাগ করেনি, কিছু না কিছু তো মেয়েটার জন্য ঠিকই রেখে গিয়েছে। আমি চাই আমার ফ্লোরিনী সবসময় ভালো থাকুক, সুরক্ষিত থাকুক, ওর নিষ্পাপ মুখের পবিত্রতাটুকু সারা জীবন এভাবে অটুট থাকুক। দাদি ভ্যালেরিনার ধারণা ভুল ছিল না মোটেও। নিজেদের সারা জীবনের সবটুকু সঞ্চয় একমাত্র মেয়ে আর মেয়ের জন্যই সংবরণ করে গিয়েছিলেন ফ্লোরার বাবা মা, এবং সেই সঞ্চয়ের পরিমাণ মোটেও সামান্য নয়, বরং সাধারণ অঙ্কের হিসেবটা ছিল ধরাছোঁয়ার বাইরে। কিন্তু তুষার তো দয়ালু নয়, কঠোরতার নির্জীবতায় আবৃত প্রস্তর খণ্ডের ন্যায় শক্ত ওর প্রাচণ্ড হৃদযন্ত্র। অনুভূতি নামক স্নায়ু কোষ্ঠক বিভীষিকায় বিলীন হয়েছে বহু আগে। তবু কি ভেবে যেন আজ চিরাচরিত সিদ্ধান্তে অনিয়ম ঘটল যন্ত্রমানব। দুদণ্ড এগিয়ে গিয়ে দাঁড়গোড়ায় আসীন মেয়েটাকে উদ্দেশ্য করে গভীর গলায় বলল, তৈরি হয়ে নাও, তুমি মস্কো যাচ্ছ। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় ফ্লোরা। একচোটে দাদির উষ্ণ শালের পেছনে গা ঢাকা দিয়ে বলে, আমি যাব না দাদি, আমি চলে গেলে তোমার কি হবে? নাতনির উদ্বিগ্নতায় নিঃশব্দে মলিন হাসলেন ভ্যালেরিনা। বাইরের কনকনে ঠান্ডা ছাপিয়ে আন্তরিকতায় উষ্ণ হয়ে উঠল তার রুগ্ন অন্তঃকরণ। মেয়েটাকে বাহু মাঝে আবদ্ধ করে ধাতস্থ করলেন আহ্লাদি স্বরে। আমি নিজেকে ঠিক সামলে নিব ফ্লোরানি, তুই সুরক্ষিত থাকলে দেখবি দাদিও সুস্থ হয়ে গিয়েছে। গম্ভীর অভিব্যক্তি তুষারের পানি চেয়ে কুণ্ঠায় গুটিয়ে গেল বালিকা। চোখের ইশারায় লোকটাকে ইঙ্গিত করে বলল, কিন্তু ওনাকে ভয় লাগছে। দাদি বললেন, উনি তোকে ভালো জায়গায় নিয়ে যাবে সোনা, যেখানে পর্যাপ্ত খাবার আছে, গরম কাপড় আছে, ঘুমানোর জন্য আরামদায়ক বিছানাও রয়েছে। তার চেয়েও বড় কথা, ওনারা তোকে সুরক্ষিত রাখবেন। ভদ্রমহিলার কথায় হতবিহ্বল হলো তুষার। মাফিয়া পেইন্ট হাউসটাকে কি আসলেই ভালো কোনো জায়গা বলা যায়? আর সুরক্ষা, সেটা কি আদৌ সম্ভব? যেখানে নিজের ছেলে পুত্রবধূর অকাল মৃত্যুর জন্য একমাত্র মাফিয়ারা দায়ী, সেখানে ভ্যালেরিনার মুখে এমন একটা কথা বড্ড বেশি বেমানান ঠেকল তুষারের নিকট। হতে পারে নিজের শতবর্ষীয় বিচক্ষণতা থেকেই এ কথা বলছিলেন বৃদ্ধা। সেই যাই হোক, অবশেষে ভ্যালেরিনার বহু কসরতের পরে তুষারের সঙ্গে নিজ গৃহ ত্যাগ করেছিল ফ্লোরা। সন্ধ্যার আকাশে যখন শুকতারা জ্বলজ্বল করছিল গ্রামের প্রতিটি ঘরে ঘরে, তখন তীর্যক শিখা ছড়াচ্ছিল হলদে রঙা কেরোসিনের প্রদীপ। ঠিক সেই সময় বিশেষ ধরনের ঘোড়ার গাড়িতে চড়ে যাত্রা শুরু করে ওরা। এই গ্রামে গাড়ি প্রবেশ করানো দুরূহ ব্যাপার। প্রচণ্ড ঠান্ডায় ইঞ্জিন শীতল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট। তাই গ্রাম থেকে কয়েক ক্রোশ অদূরে জিপ দাঁড় করিয়ে রেখে এসেছে তুষার। আপাতত সেই অবধি যাওয়ার একমাত্র অবলম্বন হলো এই কাঠের তৈরি লম্ফঝম্প ঘোড়ার গাড়িখানা। গাড়িতে বসার পর থেকেই ঘুমের তাড়নায় তুলছিল ফ্লোরা। বহুক্ষণ কান্নার দরুন শরীর ক্লান্ত ছিল ওর। সেই সাথে সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ার বদ অভ্যেসটা জেগে বসেছে চোখের পাতায়। বের ঘুরে টলতে টলতে তন্দাচ্ছন্ন রুশকন্যা যখন তুষারের কাঁধে লুটিয়ে পড়েছিল, তৎক্ষণাৎ কর্কশ আওয়াজে বাঁধ সাধল যুবক। ভ্রু কুঞ্চিত করে বলে উঠল, খবরদার, আমার দিকে আসবে না, একদম দূরে থাকো। যুবকের কঠোর বাক্যে ধরফড়িয়ে ওঠে বালিকা। কোনো মতে নিজেকে সামলে ঘুম চড়ানো গলায় রিন্ডি নিয়ে বলে, আমার ঘুম পাচ্ছে ভীষণ। ব্যাস এইটুকুই। পরপরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অজান্তে ঢলে পড়ে ওই যান্ত্রিক মানবের চওড়া কাঁধের আস্তিনে। তারপর কি তুষারকে সরিয়েছিল? বোধ হয় না। 24 ঘন্টা আকাশ ভ্রমণ করে অবশেষে যখন পেইন্ট হাউসে ফিরল তুষার, তখন যুবকের পেছনে ছোট্ট রুশ বালিকাকে দেখে অবাকের চরম শিহরে পৌঁছেছিল এরিস। দয়ামায়াহীন ব্লাডি বেস্ট খ্যাত রিশ্বাসকা মেয়েটাকে পর্যবেক্ষণ করে কুটিল স্বরে শুধিয়েছিল, তুমি কি এই বাচ্চা মেয়েটাকে প্রস্টিটিউট ক্লাবে পাঠাতে চাইছো? না। তৎক্ষণাৎ উদ্গ্রীব স্বরে প্রত্যুত্তর করল তুষার। তাহলে শুষ্ক একটা ঢুক গিলে মাফিয়া বসকে জুৎসে কুর্নিশ জানিয়ে তুষার বলে, পেন্ট হাউসে আমাদের একজন অথেন্টিক রাঁধুনির প্রয়োজন ছিল, তাই ওকে রান্না করার জন্য নিয়ে এসেছি এখানে। আজ থেকে পেন্ট হাউসের রান্না থেকে শুরু করে আনুষাঙ্গিক সকল কাজের দায়িত্ব ওর। তুষারের কথায় মেয়েটার আগাগোড়া পর্যবেক্ষণ করে এরিস। অতঃপর গম্ভীর স্বরে বলে, তোমার কি মনে হয় না এসব কাজের জন্য এই মেয়েটা একটু বেশি ছোট? কিছু করার নেই,
আজ থেকে ওর বাবা মায়ের হয়ে ও নিজেই সার্ভ করবে এই মাফিয়া প্যারাডাইসকে। পাইথন প্যারাডাইজের অত্যন্ত বিশ্বস্ত দুইজন স্পাইয়ের রক্ত ছিল স্বয়ং ফ্লোরা, তাই এরিস ও আর ওই ব্যাপারে না করেনি কখনো। তুষার যেভাবে চেয়েছে সেভাবেই থাকতে দিয়েছিল ফ্লোরাকে। সেই থেকেই নিবদ্ধ পেন্ট হাউসের বিভীষিকার মাঝে ডালপালা ছড়ানো স্নিগ্ধ পুষ্পরাজিকে এক অদৃশ্য বলয় হয়ে সর্বদা আগলে রেখেছিল মূর্তিমান পিশাচ। অথচ তার এতগুলো বছরের বাসনাকে এক রাতের ব্যবধানে তছনছ করে ধুলোয় মিশিয়ে দিয়েছে এক পাশবিক হায়নার কুলুষিত থাবা। ফ্লোরার ঘরের সামনে থেকে আকস্মাৎ দুজন নার্সের আগমনে ভাবনার ছেদ ঘটে তুষারের। বিভ্রম থেকে বেরিয়ে সম্মুখে দৃষ্টিপাত করতে দেখল ওর রক্তের মাখা বিভৎস চেহারার পানি চেয়ে ভয় কাঁপছে মেয়ে দুটো। এই মুহূর্তে মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা হয়ে আছে মানবের। অস্তিত্ব জুড়ে দাও দাও করছে প্রতিশোধের দাবানল। অগত্যা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হুট করে দুই হাত তুলে মেয়ে দুটোর কপালে রিভলভার তাক করল তুষার। মুহূর্তে কাঠের পুতুলের ন্যায় স্থির হয়ে গেল তারা। মাত্রাতিরিক্ত শঙ্কায় ছলকে উঠল হৃদযন্ত্র। একযোগে চোখ মুখ খিচে ক্রন্দিত স্বরে বলতে লাগলো, মাফ করবেন, আমরা কিছু করিনি। ডাক্তার মাধবীর আদেশে চেক আপ করতে এসেছি শুধু। মেয়ে দুটোর কাঙ্ক্ষিত স্বীকারোক্তিতে খানিক দমল বিপরীত পক্ষ। নিঃশব্দে রিভলভার দুটো নামিয়ে কাতর স্বরে জানতে চাইল, ও ঠিক আছে? তুষারের নিষ্ফল প্রশ্নে শুষ্ক ঢোক গেলে চোখ চাওয়াচাই করলো মেয়ে দুটো। অতঃপর একজন থেমে থেমে বলল, ব্লিডিং এখন নিয়ন্ত্রণে, ক্ষতস্থানগুলো শুকিয়ে এসেছে খানিক। আমরা নিয়মিত ড্রেসিং করে দিয়ে যাই, ফলে ইনফেকশনের সম্ভাবনা নেই। নার্স মেয়েটার সবগুলো কথা চোখ খিঁচে গিলে নিল তুষার। রাশভারী কণ্ঠনালীখানা বুঝে এসেছে যন্ত্রটায়। সহসার একটাও কথা না পারিয়ে হাতের ইশারায় তাদের প্রস্থান করতে বলে যুবক। অনুমতি পাওয়া মাত্রই তড়িঘড়ি করে প্রস্থান করে মেয়ে দুটো। তুষার দাঁড়ায় না, রুশ বালিকার কক্ষের অভিমুখে এগিয়ে যায় ধীর পায়। কক্ষের বাইরে তুষারের উপস্থিতি টের পাওয়া মাত্রই ওপাশ থেকে দরজায় খিল দিল ফ্লোরা। জমিয়ে রাখা আত্মবিশ্বাসটুকু এক ছটকায় মুখ থুবড়ে পড়ল এবার। পুরোপুরি নাজেহাল মস্তিষ্ক, আহত অন্তঃকরণ, চিরাচরিত গম্ভীর থমথমে মুখাবয়ব জুড়ে কাতরতার উদ্ভাসন। তুষারের মনে হতে লাগলো কণ্ঠনালী ভেদিয়ে সামান্য একটা বাক্য ধ্বনিত করার চেয়ে কঠিন কাজ বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। তবুও সেই দুর্বোধ্য সাধনে উদ্যত হলো সে। অসাড় হয়ে আসা জিহ্বাটাকে নাড়িয়ে ছুড়ল আহত কণ্ঠস্বর, স্নোফ্লেক্স কখনো ভাঙে না, তারা আকাশ থেকে নিপতিত হয়ে নিজ উদ্যোগে বেমালুম গলে যায়, জানো নিশ্চয়ই। ওপাশে নৈশব্দ। ফের বলতে লাগলো মূর্তিমানব, ধরণী জুড়ে আচ্ছাদিত কঠিন তুষারের বুকে তুমি সেই নমনীয় স্নোফ্লেক্স, যাকে কেউ কখনো ভাঙতে পারে না। সে আপন তরঙ্গে উচ্ছ্বাসিত। শুষ্ক বরফপিণ্ডের অন্তঃস্থলে জমে থাকা অপার্থিব কারুকাজ তুমি ফ্লোরা, আমার স্নোফ্লেক্স। শক্ত তুষারের মাঝে আকাশ থেকে নেমে আসা সজ্জিত সেই তুষারকণা, যার শুভ্র সৌন্দর্যকে কখনো আধার স্পর্শ করতে পারে না। এত কিছুর পরেও কোনরূপ প্রত্যুত্তর ভেসে এলো না উপাস থেকে। আশাহত হলো অভিলাষী সত্তা। নিজেকে আর সামলাতে পারল না যন্ত্রমানব। তীব্র আত্মগ্লানিতে ডুবে আকস্মাৎ কক্ষের সামনে হাঁটু গেড়ে ভেঙে বসে পড়ল ধপ করে। পরপরই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উদ্ভ্রান্তের ন্যায় হুঙ্কার ছাড়লো আকস্মাৎ, কেন সেদিন তোমার কথা শুনতে গেলাম আমি? কেন দিয়েছিলাম ওকে বাঁচার সুযোগ? সব দোষ আমার। আমি সেদিন বাঁচতে দিয়েছিলাম ওই জানোয়ারটাকে। সেদিন এই দুহাতে আলেকজান্দ্রিয়ার মৃত্যু রচিত হলে আজ এতটা দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হতো না তোমায় ফ্লোরা। সব দোষ আমার, সব দোষ, সব। উন্মাদনায় দুহাতে আবদ্ধ রিভলভার দুটো ছিটকে পড়ল মেঝেতে। উদ্ভ্রান্তের ন্যায় একই শব্দ বারবার উচ্চারিত করতে করতে শরীরে সর্বশক্তি প্রয়োগ করে ক্রমশ দেয়ালের গায়ে ঘুষি হাঁকাতে লাগলো তুষার। নিজের কর্মফলের গ্লানির নিকট এই যন্ত্রণা যেন হামেশাই শিথিল তুল্য। ক্রোধের তাড়নায় বিদীর্ণ হলো দুই হাতের পৃষ্ঠদেশ। মুহূর্তেই দগদগে ক্ষত চিহ্নে ভরে উঠল ফিনফিনে চামড়ার আবরণ। ক্ষতবিক্ষত মুঠোর ফাঁক দিয়ে গড়ালো তরতাজা রক্তস্রোত। তাও দমল না ক্রোধ। আপন কার্যে অবিরত মূর্তি মানব নিজেকে ক্ষতবিক্ষত করার হাজারটা পায়তারা করছে। যন্ত্রণা উপলব্ধি হচ্ছে না অন্তরে। এ কেমন পাথর কঠিন চিত্ত তার। নিজেকে আঘাত করার প্রয়াসে সফল না হলেও ওর কাণ্ডে পরাস্ত হলো রুশ রমণী। দরজা খুলে আকস্মাৎ বেরিয়ে এসে গলা চিরে চেঁচালো মেয়েটা, থামুন,
থমকালো অস্তিত্ব। বিস্ময়ে হতবিহ্বল হয়ে তৎক্ষণাৎ ঘোরালো গিবাদেশ। দেখলো ওর কাছে অনেকটা সন্নিকটে দাঁড়িয়ে আছে মেয়েটা। পরনে তার হাঁটু সমান পাতলা ফ্রক, পিচ রঙা ফিনফিনে কাপড়টা রুশকন্যার দুধে আলতা পেলাব ত্বকের সঙ্গে একেবারে মিশে যেতে চাইছে যেন, অথচ পায়ের পাতা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অনাবৃত অংশে গভীর ক্ষতর অস্তিত্ব সুস্পষ্ট। মুখোমুখি দাঁড়িয়ে নিজের রক্ত রঞ্জিত হাতখানা বাড়িয়ে দিল মেয়েটার গলার ভাঁজে। খড়খড়ে পুরুষালী হাতটা আদুরে আস্ফালনে অতি সন্তর্পণে বিচরণ করল সে। তুলে কোমল অধর জুড়ে খেলে গেল রক্তাক্ত বৃদ্ধাঙ্গুলির গভীর প্রলাপ। তীক্ষ্ণ আওয়াজে ধ্বনিত হলো, আমি ওকে ছাড়বো না ফ্লোরা, কিছুতেই ছাড়বো না। ওর পাপাচারী ওর জন্য নরকের দুয়ার উন্মুক্ত করেছে, এবার শুধু নিক্ষিপ্ত হওয়ার পালা। এতক্ষণে দৃষ্টি তুলল রুশ রমণী। টলমলে চাহনির মাঝে জমে আছে তার অগাধ অভিমান, আধারের ন্যায় প্রগাঢ় বিষণ্ণতা। মেয়েটার আহত দৃষ্টি যুগল নজরে আসলেই দুই হাতেও স্নিগ্ধ কপল জোড়া আঁকলে ধরল তুষার। যুবকের রক্তে মাখামাখি হলো রমণীর বিলবতক। কিয়ৎক্ষণ বাদে অতি সন্তর্পণে ললাটে নিয়ে ছোঁয়ালো রমণীর ছোট্ট ললাট দেশে। অতঃপর নদীর মতোই শান্ত আওয়াজে উচ্চারিত করল ক্ষুদ্র এক বাক্যবহর, সরি, রিয়েলি সরি। তোমার সুরক্ষায় অপারগ হওয়ার অগ্নিকুণ্ড সারা জীবন জ্বলন্ত অঙ্গার হয়ে পোড়াবে আমায়, কিন্তু বিশ্বাস করো, সেই বীভৎস দহন যতই বিধ্বংসী হোক না কেন, আমি তার সবটুকু যাতনা মাথা পেতে নিব নির্দ্বিধায়। নির্বিকার ফ্লোরা এতক্ষণ উপলব্ধি করলো রাশভারী কঠিন আওয়াজটা কেমন ভঙ্গুর হয়ে এসেছে। মনে হচ্ছে বুকের কান্না গিলে গিলে অতি ব্যগ্রতায় শব্দগুলো উচ্চারণ করছে লোকটা। পরপরে নিজের রক্তমাখা অনাবৃত গলার ভাঁজে অনুভূত হলো টুপটাপ করে ঝরে পড়া 2 ফোঁটা তপ্ত জলের অস্তিত্ব। ওর আর বুঝতে বাকি রইল না এই জলের উৎস কোথায়। এই মানুষটার অশ্রুসিক্ত কৃষ্ণ গহ্বরে পানে চোখ উঁচিয়ে তাকানো সাহস হলো না মেয়েটার। কেবল ঠোঁট নাড়িয়ে নির্জীব রিনরিনে আওয়াজে জানালো, এখানে দম বন্ধ হয়ে আসছে তুষার। মানুষের উপস্থিতি একটু ভালো লাগছে না, অন্য কোথাও নিয়ে চলুন। ফ্লোরার বলতে বাকি, অতঃপর এক মুহূর্ত বিলম্ব করল না যুবক। তক্ষুনি দুহাত বাড়িয়ে রমণীর কবুতরি পেলব অস্তিত্বকে তুলে নিল শূন্যে। ঠকঠকে বুটের তলা রক্তে ভিজে একসা। চারিপাশে ছিন্ন ভিন্ন মরা দেহের উপস্থিতি। সেসব নিশ্চিন্ততার নির্বিঘ্নে উপেক্ষা করে এগিয়ে গেল লাউঞ্জের দিকে। মেইন গেট ছাড়িয়ে এলিভেটরের অভিমুখে অগ্রসর হতে হতে আপন বক্ষভাজে লেপ্টে থাকা নাজুক প্রেয়সীর পানে চাইল এক পল। পর মুহূর্তেই কানের ইয়ারবাডস সচল করে গমগমে আওয়াজে ছুড়ল কঠোর আদেশ, আমার কান্ট্রি সাইডের ভিলাটা যাতে রেডি থাকে, আগামী 2 দিন সেখানেই অতিবাহিত করব আমি। টর্চার সেলের সবগুলো গেট উন্মুক্ত আজ। রাশিয়ান পাইথন প্যারাডাইস এটা। এই ভবনে দাঁড়িয়ে আড়ালে আবডালে খুন খারাপি করার অভ্যাস নেই পাইথন লিডারের। এখানে সেই একমাত্র বাদশা, নিষিদ্ধ দুনিয়ায় বুক ছিটিয়ে দাপিয়ে বেড়ানো মরিচিকার সম্রাট, দ্য ব্লাডি বিস্ট রিসিস্কা। ভেতরে শুকনো জমাট রক্তের উৎকট গন্ধটা নাকে এসে লাগছে ভীষণ। সমগ্র মেঝেতে বিভৎস লালিমা ছড়াছড়ি, যেন নরকীয় আগ্রাসনের রণক্ষেত্রে চারিপাশ। মেঝের মধ্যেখানে লুটিয়ে পড়ে থাকা প্রতিটি ছিন্ন ভিন্ন লাশই কেবল জানে কতটা নিঃশৃংস ছিল তাদের এই সুদীর্ঘ দুর্বিসহ মৃত্যুযাত্রা। প্রত্যেকটা নিথর শরীরের ঘাড় থেকে মস্তিষ্ক অবধি বিধ্বস্ত রূপে কদর্য। কারোর হাত নেই, কারোর পা নেই, তো কারোর 2 ভাগকৃত বিদীর্ণ মস্তিষ্কটা উচ্ছিষ্টের ন্যায় পড়ে আছে 2 দিকে, অথবা কারো ধারের সঙ্গে মাথাটাই আর যুক্ত নেই। শক্ত মাথার খুলি চূর্ণ বিচীর্ণ হয়ে ছিন্নক মগজটা ছিটকে গিয়ে আছড়ে পড়েছে সিমেন্ট আস্তরিত কুচকুচে কালো দেয়ালের অগ্রভাগে। নৃশংস বিভীষিকা হয়ে মানব দেহের তর তাজা অস্তিত্ব গলিত মোমের ন্যায় চুইয়ে চুইয়ে পড়ছে সেথায়, যেন কোনো অশুভ দানবের তীব্র ক্রোধের সামান্যতম বহিঃপ্রকাশ ছিল এই অতর্কিত ধ্বংসলীলা। আলোর উপস্থিতি নগণ্য। কক্ষের এক প্রান্তে যান্ত্রিক রোবটের ন্যায় নির্লিপ্তে দণ্ডায়মান একদল সশস্ত্র মাফিয়া বাহিনী।
ঠিক তার অপর প্রান্তের চরম বিভীষিকার ইন্ধন। তৈরি করা হয়েছে বিশেষ ধরনের ফাঁসির মঞ্চ। একটা কিংবা দুটো নয়, অগণিত পোক্ত বাঁধনের রাশি ঝুলছে সেথায়। ঝুলছে অর্ধমৃত প্যারাডাইস দেহরক্ষীদের ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহাবশেষ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পায়ের তলায় মাটি নেই, গঙ্গা স্রোতের ন্যায় চুপচাপ করছে রক্তের প্লাবন। নিটোল পদযুগলে সেই রক্তস্রোত পায়ে মারিয়ে নিজের জন্যই বরাদ্দকৃত কাউচ চেয়ারটায় গিয়ে গা ছড়িয়ে বসলো এরিস। রক্তস্নাত চপচপে শরীর তার, ধারালো মুখবয়ব জুড়ে বিন্দু বিন্দু জলকণার ন্যায় জমে আছে লালাভ বিভীষিকা। এই মুহূর্তে মৃত্যুদূতের ন্যায় বিদঘুটে এরকম ভয়াবহ লাগছে তার শূন্য অস্তিত্বকে। বিশাল কাউচ চেয়ারটায় নির্বিঘ্নে আসীন হয়ে বাম হাতের রক্তমাংস আবর্তিত ড্যাগার নামক ধারালো মরণাত্মক যন্ত্রটিকে ছুঁড়ে ফেললো অদূরে। পরপরই কাঁধ শটান করে ধ্বনিত হলো মাফিয়া বসের বিকট হুঙ্কার। আগে আছে সেদিন রাতে আর কে কে উপস্থিত ছিল এই টর্চার সেলে? অদৃশ্য ভূকম্পন খেলে গেল চারিপাশে। যান্ত্রিক ইঞ্জিনের ন্যায় কেঁপে উঠল দেহরক্ষীরা। কণ্ঠতালু ভেদ করে বেরিয়ে এলো চাপার ঊর্ধ্বশ্বাস। সকলের মধ্যে থেকে স্পাই টিমের সর্বোচ্চ ক্ষমতাবান লিডার মার্চেন্ট জুনিয়র মৃদু আওয়াজে প্রত্যুত্তর করতে চাইল কিছু, তবে ফুরসত হলো না। তার আগেই তর্জনী উঁচিয়ে কালকুটের ন্যায় শীতল বাক্য ধ্বনিত করলো মাফিয়া বস। আমি সেই বিশ্বাসঘাতকটাকে দেখতে চাই যে কিনা পাইথন প্যারাডাইসে উপস্থিত থেকেই দিনের পর দিন তথ্য পাচার করেছে, বেট্রায়ার গেম খেলেছে আমার সঙ্গে। ওর কলিজার পরিধি কতটুকু? ভীতিগ্রস্ত কদম ফেলে সামনে এগুলো লোকটা। ফ্যাটফ্যাটে ফর্সা পুরুষালী ত্বকেই জড়ো হয়েছে তার রক্তিম আধার। চওড়া কপালের কালচে সরু শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। লিডারের চোখে চোখ রাখার দুঃসাহস তার হলো না। অগত্যা হুট করে সন্নিকটে এগিয়ে এক প্রকার নতজানু হয়ে হাঁটু ভেঙে বসলো রক্তাক্ত মেঝেতে। কণ্ঠতালু থেকে নিঃসৃত করলো বাক্যধ্বনি। আমি কিছু বলতে চাই লিডার, গিভ মি আ সেকেন্ড চান্স প্লিজ। ওইটা আমার ডিকশনারিতে নাই। মানে? In my world, if you fuck up once, you are done. No more second chance. শরীরে কাঁপন ধরিয়ে দিল হিমশীতল কণ্ঠস্বর। এরিসের কথার পাছে যুবকের ওষ্ঠাগত প্রাণ ততস্থ উদ্গ্রীব স্বরে ব্রিটিশ যুবক মার্চেন্ট নিষেধাজ্ঞা ভেঙে বলে উঠল, আমরা বিশ্বাসঘাতকতা করিনি বস। যেহেতু পাইথন প্যারাডাইসে ফ্যাক্স সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম, তাই আমরা ওটাকেই বার্তা হিসেবে ধরে নিয়েছিলাম। সেখানে নাইট ওয়াচারদের বার্তা এসেছিল। আপনার অনুপস্থিতিতে বেশ কিছু গ্যাংস্টার গ্রুপ জঙ্গলের সীমানায় বিরতিহীন হামলা চালিয়েছে। ওরা খুব শীঘ্রই প্যারাডাইস সীমানা অতিক্রম করত, তাই ফুসসাত করিনি। অল্প সংখ্যক গার্ডদের প্যারাডাইস গেট আর পেইন্ট হাউস পাহারার নিয়োজিত রেখে আমরা মিশনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। কিন্তু কিন্তু বরফ শীতল আওয়াজ ভেদ করল মরিচিকার কণ্ঠস্বর। সৌষ্ঠব যান্ত্রিক শরীরে কাঁপন ধরালো যুবকের। বলল, কিন্তু পুরোটাই ছিল গার্ডদের সরিয়ে পেইন্ট হাউসে প্রবেশ করার গভীর এক ষড়যন্ত্র। আর আমি নিশ্চিত টমেটো প্রিন্সের মতো গোখরা সাপের পক্ষে একা এত বড় মিশন লিড দেওয়া মোটেই সম্ভব নয়। এর পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে। হঠাৎ এত বড় ষড়যন্ত্রের কারণ? হতে পারে ব্লাড ডায়মন্ড। কপাল গোছালো এরিস। রক্তসিক্ত তর্জনীখানা বোলালো নিজ চিবুকে। যুবক বলতে লাগলো, শুনেছি এই রত্নের আসল মালিক ড্যানিয়েল নয়, সে অ্যামাজনের একদল আদিবাসীর থেকে চুরি করে এনেছে ব্লাড ডায়মন্ড। জানি। মৃতের ন্যায় নির্জীব কণ্ঠস্বর। আমি সন্দিহান এই প্ল্যান ড্যানিয়েল নয়, নিশ্চয়ই ব্লাড ডায়মন্ডের আসল মালিকের। ব্লাড ডায়মন্ডের আসল মালিক আমি, এরিস ইয়োভান। এতদিন যাদের হাতে ছিল তারা কেবলই রক্ষক, অন্য কিছু না। পৃথিবীতে ব্লাড ডায়মন্ড এক পিসি আছে, পাওয়ার বাসনা অনেকের। তাই মনে হচ্ছে খুব শীঘ্রই এই রত্নখনি হাত বদল করবে। নির্লিপ্ত শূন্য বদনে এরিস শুনে গেল সবটা। অতঃপর ঠোঁটের আগায় পৈশাচিক ভাঁজ টেনে প্রশ্ন ছুড়ল, চোখে এত অস্বস্তি কেন?
মাফিয়ারা কখনো ঘাবড়ায় না, প্রয়োজন হলে প্রাচুর্যের বদলে জান দিয়ে দেয়। মাফিয়া বসের আস্থা সংগ্রহে অবিচল থেকেই লোকটা ভীতিগ্রস্ত স্বরে বলে, আই উইল। ওকে ফাইন, প্রুভ ইট। বৃদ্ধাঙ্গুলের ভাঁজে আটকে থাকা রক্তসিক্ত চটচটে রিভলভারটা ছুঁড়ে মারল মার্চেন্টের পানে। খানিক ঘাবড়ালো বিপরীত পক্ষ। বোধহয় এতটাও কাঠিন্যতা আশা করেনি সে। শুট ইয়োরসেলফ। গমগমে রূঢ় আওয়াজ ধ্বনিত হওয়ার পরপরই ভীতিগ্রস্ত হাত বাড়িয়ে রিভলভারটা তুলে নিল মার্চেন্ট। তবে মুহূর্তেই সেই বশ্যতা পরিণত হলো চরম বিশ্বাসঘাতকতায়। চোখের পলকে ট্রিগার টেনে সেটিকে এরিসের বক্ষস্থল বরাবর তাক করল সে। হ্যান্ডস আপ মিস্টার রিজিস্কা। ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসল এরিস। কি অদ্ভুত ভয়ঙ্কর সেই নৈশব্দিক হাসি! ঠোঁটে হাসির রেখা, অথচ চক্ষু গহ্বরে দাউ দাউ করছে রক্ত পিপাসুর ন্যায় রক্তিম অঙ্গার। হাসি অব্যাহত রেখে ধীর পায়ে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে লাগলো সে। মার্চেন্ট অবিচল সেই ঘূর্ণিপাকে। এক দৃশ্যে লক্ষ্য স্থির তার। পলক ফেলবার ফুরসত নেই। জিতে যাওয়ার অবকাশ ক্ষীণ। অগত্যা প্রাণপণ সতর্ক সেই বান্দা। তুমি কি জানো ব্লাড ডায়মন্ড তার আসল মালিকের হাতে এখনো পৌঁছায়নি? ম্যানিপুলেট করার অভিনব কৌশল। কথা কাজে দ্বিধাগ্রস্ত হয়ে মার্চেন্ট জুনিয়র পা দিল সেই ফাঁদে। জিজ্ঞেস করলো, হু ইজ দ্য ওনার? ফের কপট হাসিতে প্রসারিত হলো ওষ্ঠাধর। লোকটার পদক্ষেপের পানে সরু দৃষ্টিপাত করে বলল, কে হতে পারে? গেস ইট। টমেটো প্রিন্স ইনভিজিবল গডফাদারের কথা উল্লেখ করেছিল, যে ব্র্যাড বয়ের অংশ নয়। টমেটো প্রিন্স। শব্দটা উচ্চারণ করে চূড়ান্ত পদযুগল স্থির করলো মাফিয়া বস। ঘাবড়ালো মার্চেন্ট। তবে বন্দুক নামানোর প্রয়াস নেই। সে জানে হয় মরণ নয় মারণ। এর মাঝে একবারও পলক ফেলার সুযোগ হয়নি তার। দাবার গুটি উল্টে যেতেও ন্যানো সেকেন্ড সময় লাগে বোধহয়। তার চেয়েও দ্রুত গতিতে উল্টে গেল পজিশন। বিদ্যুৎ বেগে লোকটাকে পায়ের কাছে ফেলে ওর কণ্ঠনালী বরাবর শর্ট নাইফ চেপে ধরে এরিস। নির্জীব দু ঠোঁট এবার সক্রিয়। পিয়ার্সড আই ভ্রুখানা সন্তর্পণে উঠে আছে কপালে। যেন মানুষ মারতে নয়, কোনো নামি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন দিতে দাঁড়িয়ে আছেন সুপারস্টার সাহেব। ভয়ে হাঁপিয়ে উঠল মার্চেন্ট। উন্মাদের ন্যায় বলতে লাগলো, টমেটো প্রিন্সের ডেস্টিনেশন আমার জানা নেই, সত্যি জানা নেই। আমি তো সেফ তৃতীয় পক্ষ। আলেকজান্ড্র কোথায়? বরফ কেটে ফেলার মতন ধারালো কণ্ঠস্বর। জিভ দিয়ে বাক্য উচ্চারণের আগেই ওর গলার অগ্রভাগে চোখ বুঝে টান মারল এরিস। মৃত্যুর আশঙ্কায় দুনিয়া কাঁপিয়ে চিৎকার করে উঠল মার্চেন্ট। পরপরই টের পেল ওর শ্বাসনালী এখনো অক্ষত রয়েছে। খানিক চামড়া কেটেছে শুধু। আতঙ্কিত মুখাবয়ব, যেন হৃদয়টা খামচে ধরেছে কেউ। ওর মরিমরি অবস্থা অবলোকন করতেই মুখের রং পাল্টালো মাফিয়া বস। চেহারায় উত্তাপ ঢেলে অশুভ দানবের ন্যায় দৃষ্টি ফেলল মার্চেন্টের কর্তৃত্ব গ্রীবাদেশের পানে। অতঃপর হিমশীতল কণ্ঠে আওড়ালো, পরের বার মুখ দিয়ে আহ উচ্চারণেরও সুযোগ হবে না আর। ঢকাট করে শুষ্ক এক ঢোক গিলল লোকটা। জিহ্বা তার তরল শূন্য। শুষ্কতায় কণ্ঠনালী আঁচকে আসছে বারবার। তবু ভয় তটস্থ হয়ে বলতে লাগলো সে, টমেটো প্রিন্স শুধু ওই মেয়েটাকে আটকে রেখেছিল। বাকি গার্ডদের উদ্দেশ্য ছিল পেইন্ট হাউসে প্রবেশ করে অফিস কক্ষ সার্চ করা। পাইথন প্যারাসাইটের সিকিউরিটি ক্যামেরা সার্ভারও তারাই ডাউন করেছে, কিন্তু ওই কক্ষে ব্যাকআপ অ্যানালগ সিকিউরিটি থাকায় ঢোকার জন্য পর্যাপ্ত সময় পায়নি। আলেকজান্ড্র কোথায়? এই বাক্যের পুনরাবৃত্তি ঘটল ফের। লোকটা ধরফরিয়ে উঠল আতঙ্কে। আমি আর কিছুই জানি না। উদ্গ্রীব স্বরে বাক্যটা উচ্চারিত করে পালানোর ধান্দায় উঠতে চাইল বেশ কয়েকবার, কিন্তু সেই সুযোগ হলো না। যতবার মাথা তুলেছে ঠিক ততবার নিজ হাঁটু দ্বারা ওর নাসারন্ধ্র থেঁতলে দিয়েছে এরিস। মুখ তার রক্তে জুবুথুবু। ভারী শ্বাস টেনে বলল, সত্যি এর বাইরে কিচ্ছু জানি না আমি। শুনেছি চড়াই পথে সেদিন ওই রাশিয়া ত্যাগ করেছে টমেটো প্রিন্স। শুধু বলে গিয়েছে এমন এক সত্যি রয়েছে যে স্বয়ং পাইথন লিডারের অজানা। সত্যি জানতে হলে তার মুখোমুখি হতে হবে আপনাকে।
আর এও বলেছে এবার তাকে পাকড়াও করা দুঃসাধ্য, কারণ ও জানে আপনার দুর্বলতা। একটা বাঙালি মেয়ে যার চোখের রং নীল, সমুদ্রের মতো গাঢ় নীল। আর মেয়েটা সম্পূর্ণ বাক্যধ্বনি কণ্ঠনালী ভেদ করার আগেই এরিসের পায়ের কাছে মুখ থুবড়ে পড়ল মার্চেন্টের নিথর শরীরটা। ওর কণ্ঠনালী দুভাগ হয়ে গিয়েছে, কোনো মতে ঘাড়ের সঙ্গে আটকে আছে মাথাটা, রক্তের লালিমায় প্লাবিত চারিপাশ। সেই দিকে ভুলেও দৃষ্টিপাত করল না এরিস। মুঠোবন্দি শর্ট নাইফটা ছুঁড়ে ফেললো একপাশে। থমথমে নৈশব্দ কাটিয়ে ঝনঝনিয়ে শব্দ হলো সেথায়। দুই হাতে রক্তের জোয়ার। আর যাই হোক, একটা সামান্য গ্যাংস্টারের মুখে মাফিয়া বসের দুর্বলতার উক্তিটি শোভা পায় না। আমার দুর্বলতা নিয়ে মোটেই উচিত হয়নি তোমার কথা বলা। স্বগতোক্তিকে আওড়ালো এরিস, কণ্ঠে তার বরফের ন্যায় নির্জীবতা। মেঝেতে পড়ে থাকা বিভৎস লাশটার পানে নিজের শূন্য দৃষ্টি স্থাপন করে ফের বলে ওঠে, তোমার কথা সত্যি হোক কিংবা মিথ্যা, টমেটো প্রিন্সের মুখোমুখি তো আমি হবই। যেদিন হব সেদিন ওর আত্মাটাও ভয় আর্তনাদ করে বলবে, হে ঋষি ইভান এসেছে। উপস্থিত কারো মুখেই রা নেই। নৈশব্দিক নির্জীবতা গ্রাস করেছে চারিপাশ। গাছগুলো এখনো অনুমতির অপেক্ষায়। রক্তসিক্ত শরীর নিয়ে বেসমেন্ট ছাড়লো এরিস। যাওয়ার আগে দৃঢ় কণ্ঠে আদেশ করলো, নেকড়ে প্যাকটাকে বেসমেন্টে ছেড়ে দাও, সাথে বোঝোকেও। আজ ওদের ভুরি ভোজের পালা। পেন্ট হাউসে ফিরে এসে সোজা নিজের বেডরুমে চলে গেল মাফিয়া বস। কক্ষে প্রবেশ করে রক্তাক্ত শরীরটাকে সন্তর্পণে এলিয়ে দিল কালো রঙের রাজকীয় ডিভানে। চোখের সামনে ক্রিস্টাল খচিত কফি টেবিল, তার উপরে একটা বড়সড় আওয়ার গ্লাস অর্থাৎ বালু ঘড়ি। আপাতত দুনিয়া ভুলে এক দৃষ্টে সেটিকেই পর্যবেক্ষণ করে চলেছে সে। চোখে তার বিতৃষ্ণা। কোনো সত্যের কথা বলল মার্চেন্ট? এরিস ভাবলো না খুব বেশি। ওর মস্তিষ্কটা ভাবতে দিচ্ছে না কিছুই। সে ঘুরে ফিরে একই জায়গায় আটকে যাচ্ছে বারবার। ঈশানী। তপ্তশ্বাস ছেড়ে মাথাটা হেডবোর্ডে এলিয়ে নির্লিপ্তে চোখ বুঝে এরিস ডিভান হাতড়ে ঈশানীর ফেলে যাওয়া ওড়নাখানি এনে রাখে বুকের কাছে। হৃদয়ের কোথাও একটা ব্যথা করছে মাফিয়া বসের। বাহ্যিক সকল ব্যথাকে এক নিমিষে ম্লান করে দেয় সেই অসহনীয় চিনচিনে ব্যথাটা। জীবনে প্রথমবার নিজের পেন্ট হাউসে অবস্থান করা সত্ত্বেও অন্য কোথাও মন পড়ে আছে ওর। সত্যি বলতে দুশ্চিন্তা হচ্ছে, একটা পাপিষ্ঠ জানোয়ারকে ভালোবেসে সাকুরার পবিত্রতা শেষ অবধি অক্ষুণ্ণ থাকবে তো আদৌ, নাকি ফ্লোরার মতো? ব্যতিগ্রস্ত ভাবনাটাকে সম্পূর্ণ হতে দিল না এরিস। তার আগেই ধাক্কা হাঁকিয়ে সরিয়ে ফেলল মস্তিষ্ক থেকে। সাকুরা পবিত্র, ঝর্ণার জলের মতো স্বচ্ছ। যত বড় চ্যালেঞ্জারই আসুক না কেন, ঋষি ইভানকে টপকে ওই পবিত্রতাকে কলুষিত করা এত সহজ নয়। খানিক আগের হাহাকার, আর্তনাদ, নিরুদ্বেগ, বিধ্বংসী প্রলয় সবকিছুই বিলীন হয়েছে নিস্তব্ধতায়। তবু এই মুহূর্তে উদ্ভ্রান্ত মস্তিষ্কের তাড়নায় চোখের সামনে রণক্ষেত্র বাঁধিয়ে দিতেও বোধহয় পিছপা হবে না মাফিয়া বস। অগত্যা নিজেকে খানিক স্বস্তি দিতে সিগারেট ধারালো সে। ট্রেজার্স গোল্ড লিফ, মাত্রাতিরিক্ত দামি এই সিগারেটের ধোঁয়া যেন কুণ্ডলি পাকানো অপার্থিব এক স্বর্গীয় বাষ্প। তবু অনুভূতিহীন হৃদযন্ত্রটা শান্ত হয় না এরিসের। দাবানলের ন্যায় জ্বলছে মস্তিষ্ক। ধূসর বাদামি গহ্বরে তার অগ্নিস্ফুলিঙ্গের উদ্ভাসন। বুকের ওপর ফেলে রাখা শিফনের ওড়নাটাকে ফের তুলে নিল নাকের কাছে। মোহাবিষ্ট হয়ে গভীর শ্বাস টানল। ভ্যানিলার মিষ্টি গন্ধটা এখনো অবশিষ্ট, যেন স্বয়ং ঈশানী বসে আছে ওর কোলের ওপর। তেমন করেই জ্বলন্ত শলাকার নিকোটিনটুকু বক্ষ ভেদিয়ে ভেতরে শীতল আওয়াজ উচ্চারণ করলো এরিস, দুর্বলতা কি জিনিস জানা নাই। তুমি তো আমার আকাঙ্ক্ষা, প্রলয়ের ন্যায় বিধ্বংসী আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষার কাছে গোটা মাফিয়া টেরিটরির একমাত্র লালসার বস্তু ব্লাড ডায়মন্ড মূল্যহীন। পুরো দুনিয়ার বিনিময়ে চেয়ে বসে আছি আমি তোমায়, শুধু তোমায়। বেশ কিছুক্ষণ নৈশব্দ। পর মুহূর্তেই একটু নড়ে চড়ে স্বগতোক্তিতে বিড়বিড়ালো মাফিয়া বস, কখনোই তো কথা শোনো না, সীমাহীন অবাধ্য রমণী। এবার ফিরে ক্রুজ শিপে না পেলে খবর আছে তোমার।
মস্কো শহর থেকে প্রায় মাইল 50 দূরে তুষারের কান্ট্রিসাইড ভিলার অবস্থান। বরফে ঢাকা, বিপজ্জনক রাস্তাঘাট, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা ক্ষীণ, আঁকাবাঁকা রাস্তার বাঁক ধরে একটানা ড্রাইভ করছে তুষার। তাও ভিলায় পৌঁছাতে ভোর রাত। সুদীর্ঘ লম্বা জার্নির দরুন গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে ফ্লোরা। তুষার আর আগ বাড়িয়ে জানায়নি ওকে, কোলে তুলে নিয়ে এসেছে রুমে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।